হ্যালো স্টুডেন্টস, ট্রানজিস্টার 01 ট্রানজিস্টার সিরিজে এটা প্রথম ক্লাস। এর পরেও ট্রানজিস্টারের উপরে বেশ কয়েকটা ক্লাস আপলোড হবে। এর আগে বেসিক ইলেকট্রনিক্স এর উপরে আমরা বেশ কিছু ক্লাস আপলোড করেছি, সেগুলো মূলত সেমিকন্ডাক্টর, ডায়োড অ্যান্ড সেমিকন্ডাক্টর ফিজিক্স এর উপরে। তো ট্রানজিস্টারের ক্লাসে ঢোকার আগে, ট্রানজিস্টার ক্লাসটা অ্যাটেন্ড করার আগে আমি তোমাদের রিকোয়েস্ট করব, যারা সেমিকন্ডাক্টর, ডায়োড এই ক্লাসগুলো অ্যাটেন্ড করনি, এই বিষয়ের উপর ক্লাসগুলো অ্যাটেন্ড করনি, তারা অবশ্যই আগের ক্লাসগুলো অ্যাটেন্ড করে আসবে। তারপর এই ক্লাসটা জয়েন করলে তোমার কিন্তু ট্রানজিস্টারটা বোঝা অত্যন্ত সহজ হবে। সো শুরু করা যাক। ট্রানজিস্টার, প্রথমত আজকের আমরা কি কি টপিক ট্রানজিস্টারের উপরে কভার করব সেটা একটু বলে দিই। টাইপস অফ ট্রানজিস্টার, মানে ট্রানজিস্টার, কত ধরনের ট্রানজিস্টার আমরা প্র্যাকটিক্যাল ফিল্ডে ব্যবহার করে থাকি, তার টাইপস গুলো কি কি, এবং বেসিক স্ট্রাকচার। যেহেতু আজকে ফার্স্ট ক্লাস, সুতরাং এর বেসিক স্ট্রাকচার নিয়ে আলোচনা করতে হবে, এবং তারপর যথারীতি প্রিন্সিপাল অ্যান্ড ওয়ার্কিং, মানে ট্রানজিস্টার কোন প্রিন্সিপালে কাজ করবে সেটা নিয়েও বিস্তারে আলোচনা করব। যাই হোক, তো টাইপস অফ ট্রানজিস্টার, প্রথমত বলি ট্রানজিস্টার, এবং এই নামের সাথে ট্রানজিস্টারের যে স্ট্রাকচার তার কিন্তু একটা সিমিলারিটিস রয়েছে। যেরকমটা তোমাদের মনে থাকবে নিশ্চয়ই, কি আমরা যখন ডায়োড পড়ছিলাম, ডায়োড বেসিক্যালি কি, ডায়োড বেসিক্যালি কিছুই নয়, দুটো ডিফারেন্ট টাইপ অফ সেমিকন্ডাক্টরকে আমরা যখন ব্যাক টু ব্যাক কানেক্ট করেছিলাম, কিংবা স্যান্ডউইচ করেছিলাম, কিংবা একটা লেয়ারে কানেক্ট করেছিলাম, সেটা একটা ডায়োড ফর্ম হয়েছিল। মানে ব্যাপারটা অনেকটা এরকম, কি আমরা সাপোজ দ্যাট একটা সিলিকন ক্রিস্টাল, সেই সিলিকন ক্রিস্টালকে যখন এর ফর্মটা একেবারে পিওরেস্ট ছিল, মানে একেবারে পিওর ফর্ম অফ সিলিকন, তো পিওর ফর্ম অফ যে কোনো সেমিকন্ডাক্টর মেটেরিয়াল, ইট মে বি সিলিকন, জার্মেনিয়াম, কার্বন এক্সেট্রা, এরা যখন পিওরেস্ট ফর্মে থাকে তখন তো এরা কাজের উপযোগী নয়, এদেরকে তখন ইন্ট্রিনসিক সেমিকন্ডাক্টর বলে, এবং এদের মধ্যে ফ্রি ইলেকট্রনের অ্যাভেলেবিলিটি অত্যন্ত কম থাকে। ইনফ্যাক্ট এদেরকে রুম টেম্পারেচারে আনার পরেও এদের মধ্যে যে ফ্রি ইলেকট্রন এবং ফ্রি হোলসের অ্যাভেলেবিলিটি আসে সেটা কিন্তু একেবারেই কাজের উপযোগী নয়। কাজেই একটা ইন্ট্রিনসিক সেমিকন্ডাক্টরকে কাজের উপযোগী করে তোলার জন্য তাদেরকে আমাদের ডোপিং করতে হয়। এই ডোপিং প্রসেসটা যথারীতি আগের ক্লাসগুলোতে এ নিয়ে বিস্তারে আলোচনা হয়েছে। ডোপিং করার সময় আমরা দুটো জিনিস মাথায় রাখি, কি আমরা এই সেমিকন্ডাক্টরটাকে কি ধরনের সেমিকন্ডাক্টর বানাতে চাইছি। আমরা দু ধরনের সেমিকন্ডাক্টর তৈরি করতে পারি, একটা হচ্ছে পি টাইপ সেমিকন্ডাক্টর, আর একটা হচ্ছে এন টাইপ সেমিকন্ডাক্টর। পি স্ট্যান্ড ফর পজিটিভ, এন স্ট্যান্ড ফর নেগেটিভ। যথারীতি আমরা যদি এন টাইপ সেমিকন্ডাক্টর বানাতে যাই, তাহলে কোনো একটা সেমিকন্ডাক্টর বেস সেমিকন্ডাক্টর ক্রিস্টালে আমাদের ইম্পিউরিটি হিসাবে অ্যাড করতে হয় পেন্টাভ্যালেন্ট ইম্পিউরিটি। যথারীতি পেন্টাভ্যালেন্ট ইম্পিউরিটি আমরা যখন অ্যাড করি, তখন এই সেমিকন্ডাক্টরের মধ্যে হিউজ নাম্বার অফ ফ্রি ইলেকট্রনের অ্যাভেলেবিলিটি চলে আসে। পেন্টাভ্যালেন্ট ইম্পিউরিটিজ এর মধ্যে আমরা কি কি অ্যাড করতে পারি, আমরা ফসফরাস, আর্সেনিক, বিসমাথ, এই জাতীয় যে ইম্পিউরিটিস গুলো রয়েছে, সেই ইম্পিউরিটিস গুলো অ্যাড করে আমরা এন টাইপ সেমিকন্ডাক্টর পেতে পারি। এন টাইপ সেমিকন্ডাক্টর যথারীতি এই একই ক্রিস্টালে আমি যদি পেন্টাভ্যালেন্ট ইম্পিউরিটিস অ্যাড না করে আমি যদি ট্রাইভ্যালেন্ট ইম্পিউরিটিস অ্যাড করতে চাই, ট্রাইভ্যালেন্ট ইম্পিউরিটিস মানে যে সমস্ত মেটেরিয়ালের লাস্ট অরবিটে তিনটে মাত্র ইলেকট্রন রয়েছে, সেইগুলো হচ্ছে ট্রাইভ্যালেন্ট ইম্পিউরিটিস। তো এর সঙ্গে যদি ট্রাইভ্যালেন্ট ইম্পিউরিটিস আমরা অ্যাড করি অ্যাজ অ্যান ইম্পিউরিটি এজেন্ট, ট্রাইভ্যালেন্ট, তাহলে এটা হয়ে যাবে পি টাইপ সেমিকন্ডাক্টর। এবং যথারীতি পি স্ট্যান্ড ফর পজিটিভ, যথারীতি এখানে কিন্তু অধিক মাত্রায় হোল কিন্তু প্রডিউস হবে। কাজে এভাবে আমরা যখন একটা পি টাইপ সেমিকন্ডাক্টর এবং এন টাইপ সেমিকন্ডাক্টর তৈরি করতে পারলাম, এইটাকে ওয়ার্কিং মোডে আনার জন্য, মানে কাজের উপযোগী করে তোলার জন্য, আমরা এই দুটো সেমিকন্ডাক্টরকে ব্যাক টু ব্যাক কানেক্ট করে দিলাম লাইক দিস। ব্যাক টু ব্যাক যখনই কানেক্ট করবো, তোমাদের মনে থাকবে আগের ক্লাসগুলোতে সব বলা রয়েছে, কি এখানে একটা জাংশন ফর্ম হয়, যে জাংশনটাকে আমরা বলি পিএন জাংশন। যেহেতু এটা পি টাইপ, সাপোজ দ্যাট এটা এন টাইপ সেমিকন্ডাক্টর, তো এটা পিএন জাংশন ফর্ম হয়, পিএন জাংশন। এবং তার সাথে সাথে এখানে একটা লেয়ার তৈরি হয়, যেটাকে আমরা বলি ডিপ্লেশন লেয়ার। এবং তার সাথে সাথে এই যে ডিপ্লেশন লেয়ারের মধ্যে একটা চার্জ সেট আপ হয়, একটা
ইলেকট্রিক ফিল্ড সেট আপ হয়, এন সাইডে পজিটিভ ফিল্ড সেট আপ হয় এবং পি সাইডে নেগেটিভ ফিল্ড সেট আপ হয়। যথারীতি এখানে যে ইলেকট্রিক ফিল্ডটা সেট আপ হয় সেই ইলেকট্রিক ফিল্ডের ডাইরেকশন হয় এদিকে পজিটিভ থেকে নেগেটিভ। এবং এটা যদি যথারীতি এটা যদি একটা সিলিকন ডায়োড হয়, মানে সিলিকন সেমিকন্ডাক্টর ক্রিস্টালকে পি টাইপ এবং এন টাইপ এবং পি টাইপ সেমিকন্ডাক্টর বানিয়ে তাদেরকে ব্যাক টু ব্যাক কানেক্ট করে তাদের দিয়ে যখন এরকম পাশাপাশি তাদেরকে স্যান্ডউইচ করলাম, তখন দুটো সেমিকন্ডাক্টর একসাথে কিন্তু জয়েন করার পরে এটা যেহেতু দুটো সেমিকন্ডাক্টর তাই এর নাম হয়ে গেল ডায়োড। অ্যাকচুয়ালি ডি স্ট্যান্ড ফর ডাবল। তো এখানে যেহেতু ডাবল সেমিকন্ডাক্টর, দুটো সেমিকন্ডাক্টর ব্যবহার করা হয়েছে একটা ডায়োড তৈরি করার জন্য, কাজে দুটো সেমিকন্ডাক্টর ব্যবহার করে ডায়োড তৈরি করা হয়েছে। এবং এই ডি স্ট্যান্ড ফর ডাবল মানে দুটো সেমিকন্ডাক্টর, মাইন্ড ইট। তো যথারীতি এইখানে একটা পোটেনশিয়াল সেট আপ হয়, একটা পোটেনশিয়াল ডিফারেন্স সেট আপ হয়, সেটাকে আমরা বলি ভেরিয়ার ভোল্টেজ। এগুলো তোমরা সব আগের ক্লাসগুলোতে পেয়ে যাবে, এখানে আমি বিস্তারে আর আলোচনা করতে যাব না, তাহলে আজকে ক্লাসটা অনেক লেন্দি হয়ে যাবে। যথারীতি আমি যদি দুটো সেমিকন্ডাক্টর মেটেরিয়াল ব্যবহার করি, অবভিয়াসলি এই দুটো সেমিকন্ডাক্টর মেটেরিয়াল ডিফারেন্ট ইন নেচারের হতে হবে। তোমরা দেখতেই পাচ্ছ যে এটা পি টাইপ নেচার মানে পজিটিভ ইন নেচার, এবং এটা এন টাইপ নেচার মানে হচ্ছে এটা নেগেটিভ ইন নেচার। এখানে ফ্রি হোলসের অ্যাভেলেবিলিটি রয়েছে প্রচুর পরিমাণে এখানে মেজরিটি ক্যারিয়ার হিসেবে, এবং এখানে ফ্রি ইলেকট্রনের অ্যাভেলেবিলিটি রয়েছে প্রচুর পরিমাণে মেজরিটি ক্যারিয়ার হিসেবে। যথারীতি আমরা যখন এরকম তিনটে সেমিকন্ডাক্টর মেটেরিয়ালকে ব্যাক টু ব্যাক কানেক্ট করব, তিনটে সেমিকন্ডাক্টর মেটেরিয়াল মানে সাপোজ তোমার কাছে একটা সিলিকন ক্রিস্টাল রয়েছে, পিস অফ সিলিকন ক্রিস্টাল। তুমি এটাকে কি করবে, তিন ধরনের নেচারের এটাকে তুমি সেমিকন্ডাক্টর বানাতে চাইছো। তো সাপোজ দ্যাট তুমি এই পোর্শনটুকুকে তুমি কিছু একটা ইম্পিউরিটি অ্যাড করতে চাও। এটা একটা বেস মেটেরিয়াল, সিলিকনের একটা বেস মেটেরিয়াল। তো এই পোর্শনে তুমি কিছু ইম্পিউরিটি অ্যাড করতে চাও। তো তুমি সাপোজ এখানে পেন্টাভ্যালেন্ট ইম্পিউরিটিজ অ্যাড করলে, লাইক আর্সেনিক এখানে অ্যাড করলে, তো আর্সেনিক পেন্টাভ্যালেন্ট ইম্পিউরিটিজ, আর পেন্টাভ্যালেন্ট ইম্পিউরিটিজ মানে লাস্ট শেলের 5টা ইলেকট্রন রয়েছে, তো সিলিকনের 4টে এবং ওর 5টা, কাজেই 4টে কোভ্যালেন্ট বন্ড ক্রিয়েট করে একটা ইলেকট্রনকে ডোনেট করে। আর্সেনিক কি করবে, আর্সেনিক ফসফরাস এর একটা করে ইলেকট্রনকে ডোনেট করে এই ক্রিস্টালে। যথারীতি এখানে প্রচুর পরিমাণে ফ্রি ইলেকট্রন এসে যাবে যদি এইটুকু পোর্শনে তুমি এটা করো। যথারীতি তুমি এইটুকু পোর্শনে আর্সেনিককে অ্যাড করলে, সাপোজ দ্যাট তুমি এইটুকু জায়গাতে তুমি ট্রাইভ্যালেন্ট ইম্পিউরিটিজ অ্যাড করছি। কেন করছি সেটা তো বুঝবে, আমাকে ট্রানজিস্টর বানাতে হবে না। তো এইটুকু পোর্শনে তুমি এখানে ট্রাইভ্যালেন্ট ইম্পিউরিটিজ হিসেবে, মানে যাদের লাস্ট শেলে 3টে ইলেকট্রন আছে এরকম, তো লাস্ট শেলে 3টে ইলেকট্রন আছে, সাপোজ দ্যাট তুমি গ্যালিয়াম, অ্যালুমিনিয়াম, বোরন, এদের হচ্ছে লাস্ট অরবিটে 3টে করে ইলেকট্রন থাকে, কাজেই তুমি এখানে সাপোজ দ্যাট গ্যালিয়ামকে অ্যাড করেছো। তো এরা তখন কি করে, একটা ইলেকট্রনের ভ্যাকেন্সি নিয়ে ঢোকে, শূন্যতা নিয়ে ঢোকে। তো শূন্যতা মানে ইলেকট্রনিক্সে আমরা সেটাকে ভ্যাকেন্সিটাকে কিন্তু হোল হিসেবে কিন্তু কনসিডার করি। কাজেই যেহেতু শূন্যতা নিয়ে ঢুকছে, এখানে গ্যালিয়াম ইম্পিউরিটিজ অ্যাড করেছো, কাজেই এখানে ফ্রি হোল চলে আসবে, এখানে হোলের অ্যাভেলেবিলিটি আসবে। তাহলে এ পাশে তুমি কি করবে, আরো কিছুটা পোর্শন থেকে গেল। এই পোর্শনে তুমি আইদার পেন্টাভ্যালেন্ট অর ট্রাইভ্যালেন্ট যা কিছু তুমি করতে পারো, কিন্তু তোমাকে বলে রাখি একটা জিনিস মাথায় ঢুকিয়ে নাও, সেমিকন্ডাক্টর তৈরি করার সময় তোমাকে একটা জিনিস মাথায় রাখতে হবে, যে অ্যাডজাসেন্ট মানে পাশাপাশি দুটো লেয়ার, দেখো এটা একটা লেয়ার ফর্ম হয়ে গেছে, যেহেতু এখানে আর্সেনিক এসছে, এইটুকু পোর্শন কিন্তু এন টাইপ সেমিকন্ডাক্টর হয়ে গেছে। এখানে গ্যালিয়াম মিশিয়েছো, ট্রাইভ্যালেন্ট ইম্পিউরিটিজ, তাই এখানে পি টাইপ সেমিকন্ডাক্টর তৈরি হয়েছে। এবং এখানে তুমি কি মেশাবে, এইটুকু পোর্শনে কি মেশাবে, বানাতে কি চাইছো, ট্রানজিস্টর বানাতে চাইছো।
দেখো ডায়োড মানে হচ্ছে ডাবল লেয়ার, ডায়োড মানে হচ্ছে ডাবল লেয়ার অফ সেমিকন্ডাক্টর। তাহলে এই ডায়োডের ডি স্ট্যান্ড ফর ডাবল, তাহলে ট্রানজিস্টরের টি স্ট্যান্ড ফর ট্রিপল, ট্রানজিস্টরের টি স্ট্যান্ড ফর ট্রিপল। ওকে, তো টি স্ট্যান্ড ফর ট্রিপল হলে তার মানে এখানে তিনটে লেয়ার দরকার। কাজেই এখানে তুমি আইদার পেন্টাভ্যালেন্ট অর ট্রাইভ্যালেন্ট তোমাকে অ্যাড করতে হবে। কিন্তু একটা কথা বলে রাখি কি অ্যাডজাসেন্ট পাশাপাশি দুটো লেয়ার কখনো সেম ইন নেচার হতে পারবে না, পাশাপাশি। তুমি এখানে পেন্টাভ্যালেন্ট ইম্পিউরিটিজ অ্যাড করেছো, সুতরাং এখানে তুমি পেন্টাভ্যালেন্ট ইম্পিউরিটিজ অ্যাড করতে পারবে না। তুমি এখানে ভেরি সরি, এখানে তুমি ট্রাইভ্যালেন্ট ইম্পিউরিটিজ অ্যাড করেছো, সুতরাং এখানে তুমি ট্রাইভ্যালেন্ট ইম্পিউরিটিজ অ্যাড করতে পারবে না। এখানে তোমাকে কি করতে হবে, এর অপোজিট ইন নেচারের সেমিকন্ডাক্টর এখানে বানাতে হবে। কাজেই এর অপোজিট ইন নেচার হচ্ছে পি, এর অপোজিট হচ্ছে এন, সুতরাং এন টাইপ সেমিকন্ডাক্টর এখানে কিন্তু তোমাকে তৈরি করতে হবে। কাজেই এখানেও তোমাকে কিন্তু পেন্টাভ্যালেন্ট ইম্পিউরিটিজ অ্যাড করতে হবে, লাইক আর্সেনিক অ্যাড করে দিলে। তাহলে এখানেও কিন্তু ফ্রি ইলেকট্রন চলে এলো, কাজেই এটাও হলো এন সাইড। এই যে তিনটে লেয়ার ফর্ম হলো, কাজেই এটা এই স্ট্রাকচারটা তখন একটা ট্রানজিস্টর হলো। এখন তোমরা লক্ষ্য করো কি আমি এখানে এই যে তিনটে লেয়ারে ভাগ করেছি, মানে এখানে কিছুটা আর্সেনিক পেন্টাভ্যালেন্ট ইম্পিউরিটিজ, এখানে কিছুটা গ্যালিয়াম ট্রাইভ্যালেন্ট ইম্পিউরিটিজ, এখানে আর্সেনিক পেন্টাভ্যালেন্ট ইম্পিউরিটিজ। এই যে এদেরকে অ্যাড করেছি, এদের জন্য যতটা জায়গাকে আমি চুজ করেছি, এখানে এতটা জায়গাকে চুজ করেছি, ট্রাইভ্যালেন্ট ইম্পিউরিটিজ মেশানোর জন্য এতটা জায়গাকে চুজ করেছি, এবং ফাইনালি আবার পেন্টাভ্যালেন্ট ইম্পিউরিটিজ মেশানোর জন্য এতটা জায়গাকে চুজ করেছি। এই যে জায়গাটা দেখো আমি একেবারে ইকুয়ালি নিইনি, এখান থেকে একে এতটা নিয়েছি যখন, তাহলে এই মাঝখানেরটাকে অতটা নিতে পারতাম এবং পরেরটুকু একদম সেম থাকতো। কিন্তু এটা কিন্তু আমি করিনি, কারণ ট্রানজিস্টর কে যখন কাজ করাবে, ট্রানজিস্টরকে দিয়ে ট্রানজিস্টর অ্যাপ্লিকেশনটা যখন আসবে, তখন পরিষ্কার বুঝে যাবে কি এদের এই যে চওড়া, এদের এই যে ব্রেথ, এই চওড়াটা যদি সেম হয় তাহলে কিন্তু ট্রানজিস্টর ফাংশন করবে না। ট্রানজিস্টর যে ফাংশনে কাজ করে, যে ওয়ার্কিং প্রিন্সিপালে কাজ করে, সেটা কিন্তু হবে না। সুতরাং তুমি এখান থেকেই একটা জিনিস মাথায় ঢুকিয়ে নাও কি একদম লেফট সাইড যেটা, সেই লেফট সাইডটা আমি দেখো সব থেকে, এই রাইট সাইডেরটা আমি কিন্তু একদম চওড়া নিয়েছি, সব থেকে বেশি চওড়া নিয়েছি, মিডলটা একদম সরু নিয়েছি, এবং একদম লেফট সাইডটা একটা মিডিয়াম চওড়া নিয়েছি। কাজেই তোমাকে যখন ট্রানজিস্টর ফর্ম করতে হবে, তখন এই ফান্ডামেন্টাল ম্যাটারটা কিন্তু মাথায় রাখতে হবে। আমরা যখন এইভাবে একটা ট্রানজিস্টর ফর্ম করলাম, তখন এই লেফট সাইডটাকে আমরা বলি এমিটার, নাম এমিটার। কেন, সেটার পেছনেও যথেষ্ট কারণ আছে। আর এই মিডলের সেকশনটাকে, এই সেকশনটাকে আমরা বলি বেস, যথারীতি এটা হয় এমিটার। ই স্ট্যান্ড ফর এমিটার, আর এই মাঝখানের সেকশনটাকে আমরা বলি হচ্ছে বেস, বি স্ট্যান্ড ফর বেস। যেখানে আমি বি লিখবো সেটা মানে বেস। এন্ড একদম থার্ড ওয়ান, যে ফাইনাল সেকশনটা, লাস্টের সেকশনটা, এটাকে আমরা বলি কালেক্টর সেকশন, কালেক্টর রিজিয়ন, কালেক্টর সেকশন। সি স্ট্যান্ড ফর কালেক্টর। তো সুতরাং এখান থেকে, এই তিনটে জিনিস থেকে, এই যে নামের থেকে একটা জিনিস আপাতত অনুমান করা যাচ্ছে কি এমিটার, নাম তার এমিটার, কাজেই কিছু করুক আর না করুক, আমার যেটা ধারণা, এরপরে তো বুঝতে পারবো, যেটা আপাতভাবে ধারণা, এই কিছু এমিট করে, মানে হচ্ছে কিছু ছাড়ে, ওর থেকে কিছু একটা তো বেরোয়, দ্যাটস ওয়াই নাম হচ্ছে এমিটার। আর এই যা ছাড়ে সেটা কিন্তু এই কালেক্টর, মানে হচ্ছে এমন একটা রিজিয়ন যে কিনা কালেক্ট করবে, দ্যাটস ওয়াই নেম ইমপ্লাইজ দ্যাট কালেক্টর। তো কালেক্টর মানেই হচ্ছে সে কিছু একটু কালেক্ট করবে। তো ব্যাপারটা হচ্ছে কাকে কালেক্ট করবে, দেখো একই বডিতে কেউ একজন কিছু ছাড়ছে, আর
কেউ আছে কালেক্ট করার জন্য, তাহলে অবভিয়াসলি এই পোর্শনটা যা কিছু ছাড়ছে কালেক্টর সেটাকে রিসিভ করবে, কালেক্টর সেটাকে রিসিভ করবে। দ্যাটস ওয়াই এ কালেক্ট করে, দ্যাটস ওয়াই কালেক্ট। এখন প্রশ্ন হচ্ছে তাহলে বেসের ভূমিকা কি? মাঝখানে বেস রয়েছে, তো মিডলে বেস রয়েছে। তো বলে রাখি, দেখো বেস হচ্ছে একটা কন্ট্রোলার, পুরো ম্যাটারটাকে কন্ট্রোল করছে। কিরকম? এ ছাড়ছে, এ কালেক্ট করে, কি ছাড়ছে একটু পরেই বুঝে যাবে। এ ছাড়ছে, এ কালেক্ট করছে, আর বেস মধ্যিখানে বসে ও কিন্তু পুরো ম্যাটারটাকে কন্ট্রোল করছে, যে এমিটার তুমি এতটা ছাড়ছো, কালেক্টর তুমি কতটা কালেক্ট করবে সেটা আমি বেস আমার উপর ডিপেন্ড করবে। এমিটার যা কিছু ছাড়ুক না কেন, এমিটার যা কিছু এমিট করুক না কেন, কালেক্টর তুমি কতটা কালেক্ট করবে সেটা বেসের উপর ডিপেন্ড করবে। বেস উইল ডিসাইড কি কালেক্টর কতটা অ্যামাউন্ট নিজের মধ্যে কালেক্ট করবে। তো বেস হচ্ছে একটা কন্ট্রোলার, সিস্টেমে বেস হচ্ছে কন্ট্রোলার। ওকে, তো এই যে ব্যাপারটা এখানে তোমরা দেখতে পাচ্ছ, এটা এমিটার এবং এটা বেস এবং এটা কালেক্টর। যথারীতি আমি এমিটারের কথা যদি বলি, তাহলে এমিটার হচ্ছে চওড়ায় কতটা, আর বেস চওড়ায় কতটা, এবং কালেক্টর চওড়ায় কতটা। যদি চওড়ার কথা বলি, তাহলে কালেক্টরকে সব থেকে বেশি চওড়া দেখছো, তাহলে কালেক্টর হচ্ছে ওয়াইডার, সব থেকে বেশি চওড়া। সে এর রেসপেক্টে এমিটার একটু কম চওড়া বাট চওড়া, তাহলে এমিটার হচ্ছে ওয়াইড। এ যদি ওয়াইড হয় তাহলে এ ওয়াইডার, আর কালেক্টর রেসপেক্টে এমিটার হচ্ছে ওয়াইড। আর বেসের খবর কি? বেস কি বলছে? বেসকে আমরা এমন ভাবে বেসের রিজিয়নটা জেনারেট করব, সে এমন ভাবে তাকে জেনারেট করব কি বেসটা হবে হচ্ছে সব থেকে পাতলা, অ্যাজ মিনিমাম অ্যাজ পসিবল পাতলা হবে। সুতরাং বেস হবে থিন, একদম থিন লেয়ার, চওড়ার দিক দিয়ে। এটা একটা ফান্ডামেন্টাল ম্যাটার, এটাকে তোমাকে মেনে চলতেই হবে, এবং যখন একটা ট্রানজিস্টর প্রিপারেশন হবে তখন কিন্তু এটা তোমাকে করতেই হবে। এখন তুমি আরেকটা জিনিস এদের থেকে আমি বলতে চাই, যেটা হচ্ছে এখানে যখন ডোপিং করছো, শোনো, এখানে যখন ডোপিং করছো, তখন ডোপিং করার সময় মানে যখন ইম্পিউরিটিস অ্যাড করছো, পেন্টাভ্যালেন্ট, ট্রাইভ্যালেন্ট, পেন্টাভ্যালেন্ট ইম্পিউরিটিস যখন তুমি অ্যাড করছো, তখন তোমাকে একটা জিনিস তোমার মাথার মধ্যে একদম বসিয়ে নিতে হবে কি সবগুলোকে সমান পরিমাণের ইম্পিউরিটিস অ্যাড করা যাবে না। এই সব সেকশনে সমান পরিমাণের ইম্পিউরিটিস অ্যাড করা যাবে না। এমিটারে অপেক্ষাকৃতভাবে এমিটার সেকশনে আমি সব থেকে বেশি ইম্পিউরিটিস অ্যাড করব, এমিটার হচ্ছে ডোপড যখন করব, ডোপ যখন করছি, এমিটার হচ্ছে হেভিলি ডোপড, এমিটার হচ্ছে হেভিলি ডোপড, আর কালেক্টর হচ্ছে মিডিয়াম ডোপ। তুমি এখানে আমি যদি ছবিটাও সেরকম করে দিই, তাহলে তোমার কাছে ব্যাপারটা স্পষ্ট হবে কি এমন ডোপ এখানে করেছি, এতটা পরিমাণে ডোপ করেছি কি এমিটার রিজিয়নে ফ্রি ইলেকট্রনের সংখ্যা কিন্তু অত্যাধিক বেশি। অ্যাকচুয়ালি কতটা ফ্রি ইলেকট্রন হবে সেটা ডিপেন্ড করে কিন্তু কি তুমি কতটা ডোপ করছো। ওকে, তো এখানে তুমি দেখলেই বুঝতে পারছো কি এখানে ফ্রি ইলেকট্রনের ডেন্সিটি, ফ্রি ইলেকট্রনের অ্যাভেলেবিলিটি অনেক বেশি। কোথা থেকে এলো না, বেশি পরিমাণ ইম্পিউরিটিস, পেন্টাভ্যালেন্ট ইম্পিউরিটিস, ইন দিস কেস পেন্টাভ্যালেন্ট ইম্পিউরিটিস তুমি অ্যাড করেছো, দ্যাটস ওয়াই এটা এখানে অধিক পরিমাণ ফ্রি ইলেকট্রন জেনারেট হচ্ছে। এখানেও তুমি পেন্টাভ্যালেন্ট ইম্পিউরিটিস অ্যাড করেছো, বাট এর মতো ইলেকট্রন ডেন্সিটি কিংবা এর মতো ইলেকট্রনের অ্যাভেলেবিলিটি নেই। তার মানে এখানে পেন্টাভ্যালেন্ট ইম্পিউরিটিস অ্যাড করেছো একটু কম মাত্রায়, তার মানে এটা হচ্ছে মডারেটলি ডোপড। এটা যদি হেভিলি ডোপড হয়, এটা হচ্ছে মডারেটলি ডোপড। এটাও তোমাকে মাথায় রাখতে হবে, একদম এটাও তোমাকে মাথায় রাখতে হবে। আর চলে এলো বেসে তাহলে কেমন ডোপ করবো? দেখো তুমি এখানে দেখতেই পাচ্ছ, এখানে এত ইলেকট্রন তৈরি হচ্ছে, এখানেও নেই করে কম নয়, বাট বেসে কয়েকটা মাত্র বেসে, যেহেতু আমি
ট্রাইভ্যালেন্ট ইম্পিউরিটিস অ্যাড করেছি, এটাকে পি টাইপ সেমিকন্ডাক্টর বানাতে হবে। আমি বলেছি ট্রানজিস্টর বানানোর সময় অবশ্যই তোমাকে খেয়াল রাখতে হবে কি পাশাপাশি দুটো লেয়ার যেন সেম ইন নেচার না হয়, সেম চার্জ ক্যারেক্টার না হয়। কাজে এটা এন টাইপ হয়েছে, এটাকে পি টাইপ করতে হবে, আবার এটাকে এন টাইপ করতে হবে। তাহলে এখানে যে ট্রাইভ্যালেন্ট ইম্পিউরিটিস তুমি অ্যাড করেছো এর পরিমাণ কেমন হবে তুমি ছবি দেখলেই বুঝতে পারবে। এটা একদম কম পরিমাণ, অ্যাজ মিনিমাম অ্যাজ পসিবল। যেমনটা একে চওড়ায়ও করেছিলে ছোট, ঠিক তেমনি একে যখন ডোপ করব একদম না বলার মতো, একেবারে না বলার মতো ইম্পিউরিটিস একে অ্যাড করবো খুবই কম পরিমাণে। তার মানে একেবারে লাইটলি ডোপড, লাইটলি ডোপড। এটা হচ্ছে ট্রানজিস্টর যখন প্রিপেয়ার করা হয়, তখন এই জিনিসগুলো কিন্তু অবশ্যই মাথায় রাখতে হয়। আমি যে ট্রানজিস্টরটা নিয়ে আলোচনা করছি সেই ট্রানজিস্টরটা বেসিক্যালি আমি বিজেটি নিয়ে আলোচনা করছি। বিজেটি ট্রানজিস্টরেরও বিভিন্ন রকমের ভাগ আছে। আপাতত আমরা যে ট্রানজিস্টরটা এখানে তৈরি করলাম, তিনটে লেয়ার অফ সেমিকন্ডাক্টরকে আমরা ব্যাক টু ব্যাক কানেক্ট করলাম, কিংবা একটা কমন সিলিকন অথবা জার্মেনিয়াম ক্রিস্টালকে ডোপিং এর মাধ্যমে আমরা কিন্তু তিনটে লেয়ার সেট আপ করলাম। এবং তিনটে লেয়ার সেট আপ করার সময় এই প্যারামিটার গুলো কিন্তু আমাকে অবশ্যই মনে রাখতে হবে। কাজেই আমরা এই যে ট্রানজিস্টরটা আমরা এখানে তৈরি করলাম এটা কিন্তু, এবং যার সম্পর্কে এত কথা বললাম, সেটা কিন্তু বিজেটি, বাইপোলার জাংশন ট্রানজিস্টর। তাহলে ট্রানজিস্টর কি আরো অনেক রকমের আছে যে বাইপোলার জাংশন ট্রানজিস্টর নয়, আরো অন্য রকমের। তো দেখে নেবো একবার ট্রানজিস্টরের ক্লাসিফিকেশনটা, টাইপস অফ ট্রানজিস্টর। তো দেখো, এটা দেখালাম বেসিক স্ট্রাকচার অফ বিজেটি, BJT, bipolar junction transistor, basic structure of BJT. তো দেখো তাহলে ট্রানজিস্টরের ক্লাসিফিকেশনটা কি। তো ফার্স্ট অফ অল there are two types of transistor. একটা হচ্ছে BJT, বাইপোলার জাংশন ট্রানজিস্টর। বাইপোলার জাংশন মানে হচ্ছে উভয়মুখী কারেন্টটা যখন ফ্লো হবে না, মানে বেসিক্যালি হোলের জন্য কারেন্ট ফ্লো হবে এবং ইলেকট্রনের জন্য কারেন্ট ফ্লো হবে। বিজেটি বাইপোলার জাংশন ট্রানজিস্টর। আরেকটা হচ্ছে এফইটি, ফিল্ড এফেক্ট ট্রানজিস্টর। তো ফিল্ড এফেক্ট ট্রানজিস্টরকে আবার ফার্দার আরো ভাগ করা যায়। জাংশন ফিল্ড এফেক্ট আছে, মসফেট রয়েছে, তো মেটাল অক্সাইড সেমিকন্ডাক্টর ফিল্ড এফেক্ট ট্রানজিস্টর, তারপরে জেফেট রয়েছে, জাংশন ফিল্ড এফেক্ট ট্রানজিস্টর। এগুলোতে আমরা পরে আসবো। এর একটা সিরিজ চলবে, মোটামুটি ট্রানজিস্টরের ফেটের উপরে, ফিল্ড এফেক্ট ট্রানজিস্টরের উপরে একটা সিরিজ চলবে। আজকে আমাদের ক্লাসে মূল আলোচনা থাকবে একদম ট্রানজিস্টরের ফান্ডামেন্টালি বিজেটি, যেটাকে আমরা মানে প্রচুর জায়গায় ব্যবহার করে থাকি বিজেটিকে। তো এই বিজেটি নিয়ে আমরা কাজ করবো। তো বিজেটি বাইপোলার জাংশন ট্রানজিস্টর। এই বিজেটি কে আবার ফার্দার দুটো ভাগে ভাগ করা হয়। একটা হচ্ছে এনপিএন ট্রানজিস্টর, আর একটা হচ্ছে পিএনপি ট্রানজিস্টর। দেখো মজার ব্যাপার, দেখো কি কোনটা এনপিএন ট্রানজিস্টর এবং কোনটা পিএনপি ট্রানজিস্টর। এখানে ইনফ্যাক্ট আমরা যে ট্রানজিস্টরটা এতক্ষণ ধরে তৈরি করলাম, এখানে আমরা পেন্টাভ্যালেন্ট ইম্পিউরিটিস অ্যাড করেছি। কোথায় না, এমিটার পোর্শনে, একদম লেফটের দিকটা এমিটার পোর্শন। যদিও আমি এর উপরও একটা ক্লাস করব কি আমরা যখন ট্রানজিস্টরকে এমনি ফিজিক্যালি দেখবো তখন কিভাবে বুঝবো কোনটা এমিটার, কোন সেকশন কালেক্টর, কোন সেকশন বেস। সেটার জন্য আমি তোমাদেরকে ক্লাস একটা নিয়ে নেবো। ওর উপরে আমরা মাল্টিমিটার দিয়ে ওটাকে চেক করতে পারি, আর ওটার কিছু ফিজিক্যাল ইন্ডিকেশন থাকে, সেটা দেখেও বোঝা যায়, কিন্তু সব ক্ষেত্রে সেটা সঠিক হয় না। কাজেই মাল্টিমিটার দিয়ে চেক করা যাবে, সেটা পরে আসবো। কিন্তু আমরা এখন বিজেটি নিয়ে কাজ করব, বিজেটি নিয়ে আলোচনা করব, এনপিএন এবং পিএনপি যথারীতি। আমি যদি এখানে পেন্টাভ্যালেন্ট ইম্পিউরিটিস দিয়ে শুরু করেছিলাম, এন টাইপ সেমিকন্ডাক্টর পেয়েছিলাম, এবং এখানে দুপাশে পেন্টাভ্যালেন্ট ইম্পিউরিটিস, এন টাইপ সেমিকন্ডাক্টর। আমি যদি এখানে এমিটার সেকশনে ট্রাইভ্যালেন্ট ইম্পিউরিটিস অ্যাড করতাম, লাইক বোরন, গ্যালিয়াম, অ্যালুমিনিয়াম, এই জাতীয় ট্রাইভ্যালেন্ট ইম্পিউরিটিস যদি অ্যাড করতাম, তাহলে কি হতো? তাহলে এখানে পি সেকশন হতো। তার মানে এনপিএন হলে ট্রানজিস্টরটা দেখতে হবে এরকম,
NPN এবং পিএনপি ট্রানজিস্টর, মানে এখানে যদি আমি ট্রাইভ্যালেন্ট, এখানে যদি ট্রাইভ্যালেন্ট এবং এখানে পেন্টাভ্যালেন্ট ইম্পিউরিটিজ অ্যাড করতাম, ট্রাইভ্যালেন্ট ইম্পিউরিটিজ অ্যাড করলে এখানে প্রচুর পরিমাণে হোল আসতো, এখানে তাহলে কি করতে, এখানে ট্রাইভ্যালেন্ট করলে এখানে পেন্টাভ্যালেন্ট করতে হতো, পেন্টাভ্যালেন্ট করতে হলে এখানে কিন্তু ইলেকট্রন আসতো, বাট একেবারে কম ডোপিং করতে হতো, কাজেই এখানে ইলেকট্রনের সংখ্যা যেটা আসতো সেটা খুবই কম। এখানে মডারেট ডোপিং করতে হতো, পি টাইপ বানাতে হতো, কাজেই এখানে এখানে ট্রাইভ্যালেন্ট ইম্পিউরিটিজ অ্যাড করতে হতো, তাহলে সেটা সিম্পলি পিএনপি ডায়োড তৈরি হয়ে যেত। পিএনপি, এটা একটু ছোট করে দিই চওড়ায়, পিএনপি ডায়োড তৈরি হয়ে যেত। তো এটা হচ্ছে জাস্ট এর ক্লাসিফিকেশন, টাইপস কি কি হতে পারে। দেখো আপাতত বিজেটির তো এই কটা টাইপস রয়েছে, এবার ফেটেরও কিন্তু অনেক 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 প্রকার টাইপ রয়েছে, সেটা ফেটটা নিয়ে আমাদের আলোচনা পরে হবে। যে এখন এই এনপিএন এর সিম্বল সিম্বলিক্যালি আমরা এনপিএন ট্রানজিস্টর নাকি পিএনপি ট্রানজিস্টর এটা কিভাবে বুঝবো, কিংবা এনপিএন ট্রানজিস্টরের সিম্বল কেমন হয়, পিএনপি ট্রানজিস্টরের সিম্বল কেমন হয়, সেটা একটু বুঝে নেওয়ার চেষ্টা করবো। তো দেখো ট্রানজিস্টরের সিম্বল তুমি দেখে থাকবে কি আমরা ফার্স্ট অফ অল একটা সার্কেলের মধ্যে কয়েকটা লেগ ড্র করা থাকে, আর লেগ গুলো কেমন ভাবে থাকে কি, এরকম একটা লেগ থাকে এবং এই লেগ থেকে বেরোয় হচ্ছে আরো দুটো লেগ, ঠিক আছে, আরো দুটো লেগ। এটা দেখে আমাদের বুঝে নিতে হয় যে কোনটা কি ধরনের ট্রানজিস্টর। তো এখানেও এরকমই থাকবে, এই যে ব্যাপারটা সিম্বলটা এরকম থাকে, এটা দেখে আমাদের বুঝতে হবে সিম্বল, এটা হচ্ছে ট্রানজিস্টরের সিম্বল। কিন্তু এই ট্রানজিস্টরের মধ্যে কোনটা পিএনপি এবং কোনটা এনপিএন সেটা আমরা কিভাবে বুঝতে পারি। তো দেখো তোমাদেরকে বলি কি, এই সিম্বলের সাথে সাথে তুমি এখানে দেখবে যে কোনো একটা লেগে, হয় এই লেগটাতে নয় এই লেগটাতে, কোনো একটা লেগে একটা অ্যারো হেড দেওয়া রয়েছে, এরকম একটা অ্যারো হেড দেওয়া রয়েছে, অ্যারো দিয়ে মার্ক করা রয়েছে। এই অ্যারোটা যে লেগে থাকে সেই লেগটা বেসিক্যালি এমিটার, সেই লেগটা কিন্তু এমিটার, একদম সেই লেগটা এমিটার টার্মিনাল, এমিটার পোর্শন, এমিটার রিজিয়ন যে কিনা এমিট করবে, এমিটার রিজিয়ন। আর এইটা হচ্ছে মাঝখানের এই লেগটা হচ্ছে বেস রিজিয়ন, ওকে। এবং এমিটারের উল্টো দিকে এটা হচ্ছে কালেক্টর রিজিয়ন, মানে কালেক্টর টার্মিনাল। এখন এটা তো এমিটার চিনতে পারলাম, কিন্তু আমার বক্তব্য হচ্ছে এটা এনপিএন না পিএনপি কি করে চিনবো। তো দেখো এই অ্যারো হেডটা আমাদের দেখতে হয়, অ্যারো হেডটা কখনো এই দিকে অ্যারো থাকতে পারে, কখনো আবার এই দিকে অ্যারো থাকতে পারে। আমাদের এই অ্যারো দেখে বুঝে নিতে হবে কি এনপিএন না পিএনপি ট্রানজিস্টর। তো তোমাদেরকে বলি এই অ্যারো হেডটা তোমাকে বোঝায় হচ্ছে কনভেনশনাল কারেন্ট ডাইরেকশন, অ্যাকচুয়ালি ডাইরেকশন অফ কনভেনশনাল কারেন্ট। তার মানে এই অ্যারোটা যেদিকে রয়েছে সেই দিকে কারেন্ট ফ্লো হচ্ছে, সেই দিকে মোদ্দা কথা হচ্ছে কারেন্ট ফ্লো হচ্ছে। এখন তোমাকে একটা জিনিস জিজ্ঞেস করব কি, তোমরা ডায়োডে পড়েছো, ডায়োডের সিম্বল কেমন ছিল? ডায়োডের সিম্বল এরকম ছিল, সিম্পলি ডায়োডের সিম্বল এরকম ছিল। তো ডায়োডে তোমরা পড়েছো কি ডায়োডের এটা পি সাইড এবং এটা এন সাইড, এবং এই ডায়োডটার কারেন্ট কোন দিক থেকে কোন দিকে ফ্লো হয়, কারেন্ট পজিটিভ থেকে নেগেটিভের দিকে কারেন্ট ফ্লো হয়, মানে ইলেকট্রিক ফিল্ড যেদিকে সেট আপ হয় সেই দিকে কারেন্ট ফ্লো হবে। তো সিম্পলি একটা ডায়োডকে যদি বায়াস করা হয়, তাকে যদি কোনো সোর্সের সঙ্গে কানেক্ট করা হয় এবং পি সাইডে ব্যাটারি পজিটিভ টার্মিনাল, এন সাইডে ব্যাটারি নেগেটিভ টার্মিনাল, এইভাবে যদি কানেক্ট করা হয় তাহলে এই ডায়োডটা কিন্তু অনায়াসে কারেন্ট ফ্লো করবে পি থেকে এন এর দিকে। তার মানে ইলেকট্রিক ফিল্ড সঠিক দিকেই কিন্তু সেট আপ হচ্ছে। পি থেকে এমনি তো পি সাইড থেকে এন সাইডে কারেন্ট ফ্লো হবে না, পি সাইড হায়ার পোটেনশিয়াল, এন সাইড লোয়ার পোটেনশিয়াল, তাহলে ডায়োডটা ফরওয়ার্ড বায়াসে আছে। যদি কখনো ডায়োডটা রয়েছে তো এরকম, তুমি এই পি সাইডে ব্যাটারি নেগেটিভ টার্মিনাল দিলে এবং এন সাইডে ব্যাটারি পজিটিভ টার্মিনাল দিলে, তাহলে এই ডায়োডটা তখন কিন্তু একদম কারেন্টকে ব্লক করে দেবে। একটা সাধারণ পিএন জাংশন ডায়োড যদি তুমি এরকম রিভার্স বায়াস করো তাহলে সে কিন্তু এই কারেন্টটাকে ব্লক করে দেবে। সুতরাং একটা রিভার্স বায়াসে একটা সাধারণ পিএন জাংশন ডায়োড কারেন্ট ফ্লো করে না। তাহলে এন থেকে পি এর দিকে কারেন্ট ফ্লো করে না, কারেন্ট ফ্লো করে পি এর থেকে এন এর দিকে।
সেটা এই ফরওয়ার্ড বায়াসের কেসে তোমরা দেখছো। যথারীতি এই অ্যারো হেডটা যদি এইদিকে থাকে তাহলে কারেন্ট কোন দিকে যায়? এন এর দিকে যায়। কোথা থেকে যায়? পি এর থেকে যায়। তাহলে এইটা এই দিকে যাচ্ছে কারেন্ট, তাহলে এটা হচ্ছে এন। এবং যেখান থেকে কারেন্ট আসছে, কোথা থেকে আসছে? এখান থেকে কারেন্ট আসছে। এখান থেকে কারেন্ট আসছে মানে তাহলে এটা হচ্ছে পি, এটা হচ্ছে পি। তাহলে মিডল সেকশন বেসটা যদি পি হয়, এমিটার যদি এন হয়, তাহলে কালেক্টর অবভিয়াসলি এন। তাহলে এটা হচ্ছে এন পি এন ট্রানজিস্টর, এন পি এন ট্রানজিস্টর। যথারীতি তুমি এটা পিএনপি ট্রানজিস্টরকে সিম্বল দিয়ে বোঝাতে যাচ্ছ। তো পিএনপি কারণ এর অ্যারোটা এইদিকে থাকবে, এর অ্যারোটা এইদিকে থাকবে, কারণ এমিটার কি? পি। এটা এমিটার, এটা এমিটার, এটা বেস, এটা কালেক্টর। তো পিএনপি তে তুমি কি দেখছো? পি থেকে এন এর দিকে প্রথম এমিটার কি সেকশন? পি সেকশন। তাহলে পি থেকে এটা পি, এটা এন এর দিকে যাবে এন, আর এটা অবভিয়াসলি পি। ঠিক আছে? তো এভাবে সিম্বলিক্যালি তুমি বুঝতে পারো। আরেকটা কথা তোমাকে এখানে না বললেই নয়, যে দেখো আমরা যখন একটা ডায়োড তৈরি করেছিলাম, একটা ডায়োড ফর্ম করেছিলাম, তখন এখানে একটা পিএন জাংশন পেয়েছিলাম, রাইট? এই যে পিএন জাংশন, একটা পিএন জাংশন পেয়েছিলাম। কিন্তু যখন আমরা একটা ট্রানজিস্টর তৈরি করলাম লাইক দিস, তখন আমরা কটা পিএন জাংশন পেলাম? দুটো পিএন জাংশন পেলাম। একটা হচ্ছে এটা, আর একটা হচ্ছে এটা। তো যথারীতি এই পিএন জাংশন গুলোর কিছু একটা নাম দিয়ে দিই। কনভেনশনালি এদের নেম হচ্ছে, এই জাংশনটা হচ্ছে, এই জাংশনটা কাদের মধ্যে, এই জাংশনটা কাদের মধ্যে সেট আপ আছে? এমিটার এবং বেস, এমিটার এবং বেস। তাই এই জাংশনের নাম হচ্ছে বেস এমিটার, বেস এমিটার জাংশন, জাংশন। তাহলে বেস এমিটার জাংশন, ওকে। এবং এখানে দেখতে পাচ্ছ আরেকটা জাংশন রয়েছে, সিম্পলি আরেকটা জাংশন রয়েছে। এই জাংশনটার নাম তাহলে কি হওয়া উচিত? এই জাংশনটার নাম হচ্ছে বেস কালেক্টর জাংশন, কারণ এই জাংশনটা বেস এবং কালেক্টরের মধ্যে রয়েছে। বেস কালেক্টর, বেস কালেক্টর জাংশন, বেস কালেক্টর জাংশন। তো তোমাদেরকে বলে রাখি, একটা ট্রানজিস্টরকে যখন তুমি কাজ করাবে, সেই ট্রানজিস্টরকে দিয়ে যখন তুমি কাজ করাবে, তখন তোমাকে একটা জিনিস মাথায় রাখতে হবে। ট্রানজিস্টরকে যদি কাজ করাতে হয়, তাহলে আগে তোমাকে এই যে দুটো জাংশন রয়েছে না, এই দুটো জাংশনের সঙ্গে আগে তোমাকে বেশ ভালো করে পরিচিত হতে হবে এবং তাদেরকে কোনো না কোনো সোর্সের সাথে কানেক্ট করাতে হবে। অ্যাকচুয়ালি ট্রানজিস্টরকে দিয়ে কাজ করানো মানে কি? আমরা ডায়োডের কথা ভাবো। ডায়োডকে দিয়ে ফাইনালি আমরা কাজ করিয়েছিলাম। তো কাজ কখন করিয়েছিলাম? যখন ডায়োডের মধ্যে দিয়ে কারেন্ট ফ্লো করিয়েছিলাম। কারেন্ট ফ্লো হলে আমরা বলতে পেরেছিলাম কি ডায়োড কাজ করছে, রাইট? তো ডায়োড কাজ করছে কিংবা ডায়োড কাজ করবে, এই ব্যাপারটা পসিবল করতে গেলে আমাদের কি করতে হয়েছিল? সেই ডায়োডকে বায়াস করতে হয়েছিল। তার মানে সেই ডায়োডের অ্যাক্রসে, এই ডায়োডের অ্যাক্রসে আমাদের কিন্তু একটা পোটেনশিয়াল অ্যাপ্লাই করতে হয়েছিল লাইক দিস। যখন আমরা পোটেনশিয়াল অ্যাপ্লাই করেছিলাম, দুভাবে পোটেনশিয়ালটা অ্যাপ্লাই করেছিলাম। একটা হচ্ছে ফরওয়ার্ড বায়াসে পোটেনশিয়াল অ্যাপ্লাই করেছিলাম, পি সাইডে পজিটিভ, এন সাইডে নেগেটিভ, ফরওয়ার্ড বায়াস। আরেকটাও করেছিলাম আমরা সাধারণ ডায়োডে, এটা করে তো সেরকম কোনো আশানুরূপ রেজাল্ট পাইনি, কারেন্ট ফ্লো করাতে পারিনি, কিন্তু জেনার ডায়োডে আমরা এটা পেরেছিলাম, কিংবা ফোটো ডায়োডেও আমরা রিভার্স বায়াসে কানেক্ট করে কিন্তু কাজ করে নিতে পেরেছিলাম। সেগুলো স্পেশালি তৈরি করা হয় সেই ডায়োডগুলো। সাধারণ পিএন জাংশন ডায়োড কিন্তু রিভার্স বায়াসে কিন্তু কারেন্ট কন্ডাক্ট করবে না, ইলেকট্রিক্যালি রেসপন্স করবে না। তো যাই হোক, দুটো ভাবে ডায়োডকে বায়াসিং করা পসিবল। একটা হচ্ছে ফরওয়ার্ড বায়াস, আর একটা হচ্ছে রিভার্স বায়াস। ঠিক আছে? কাজেই যখন ফরওয়ার্ড বায়াস করেছিলাম, তখন এই যে লেয়ারটা, এই লেয়ারটা যদি এটা সিলিকন ছিল, একটু ভালো করে বোঝো, একটু সময় লাগলেও একটু ভালো করে বুঝে নাও, যে এটা সাপোজ দ্যাট সিলিকন ডায়োড, এখানে যে ডিপ্লেশন লেয়ারটা তৈরি হয়েছিল, সেই ডিপ্লেশন, এই জাংশনটা হচ্ছে পিএন জাংশন একটা সিলিকন ডায়োডে, এবং এটা এই জাংশনের সাথে সাথে এখানে যে লেয়ারটা তৈরি হয়েছিল, সেই লেয়ারটাকে কি বলেছিলাম? ডি লেয়ার, ডিপ্লেশন লেয়ার। এবং তার সাথে সাথে এখানে একটা পোটেনশিয়াল সেটআপ হয়েছিল, পোটেনশিয়াল ডিফারেন্স সেটআপ হয়েছিল ইন বিটুইন ইনসাইড এবং পি সাইড। সেই পোটেনশিয়াল ডিফারেন্সটা হয়েছিল 0.7 ভোল্ট ইন কেস অফ সিলিকন ডায়োড, 0.7 ভোল্ট।
তো এই একটা সিলিকন ডায়োডকে যদি ফরওয়ার্ড বায়াস করা হয় এবং এই ব্যাটারি ভোল্টেজ মানে সোর্স ভোল্টেজটা যদি 0.7 কিংবা তার থেকে একটু বেশি হয়, তাহলে এই ডায়োডটার এই যে ডিপ্লেশন রিজিয়ন কিংবা বেরিয়ার ভোল্টেজ এটা কিন্তু গায়েব হয়ে যায়, মানে ব্রেক করে যায়। ব্রেক করে দিব্যি এর মধ্যে দিয়ে কারেন্ট ফ্লো হতে শুরু করে নি ভোল্টেজ যদি এখানে অ্যাপ্লাই করা হয়। তো আমাকে একটা জিনিস মাথায় একদম ঢুকিয়ে রাখতে হবে যে এই যে দুটো জাংশন, বেস এমিটার জাংশন শুড হ্যাভ বায়াসিং যখন করব, শুড হ্যাভ ফরওয়ার্ড বায়াস অলওয়েজ। বুঝো কি স্টেটমেন্ট বললাম, এটা মাথায় রাখতে হবে তোমাকে কি এই জাংশনটা আমি যখনই এই ট্রানজিস্টরটা ব্যবহার করব তখন এটা যেন ভুলে না যাই কি বায়াসিং যখন করব, ট্রানজিস্টরকে দিয়ে যখন কাজ করাতে চাইবো তখন এদেরকে তো বায়াস করতে হবে। তখন এই জাংশনটা যেন যে কোনো মূল্যের বিনিময়ে এই জাংশনকে আমাকে ফরওয়ার্ড বায়াসে রাখতে হবে, মানে এই জাংশনের সঙ্গে এমন আচরণ করতে হবে যেন এই জাংশনটা ফরওয়ার্ড বায়াসে চলে যায়। এবং তার সাথে সাথে আরেকটা জিনিসও আমাকে কিন্তু একদম মাথায় রাখতে হবে কি এই যে বেস কালেক্টর জাংশন, যেটা আমি এটার কথা বলছি, এই বেস কালেক্টর জাংশন শুড হ্যাভ অলওয়েজ রিভার্স বায়াস। বেস কালেক্টর জাংশন যেন সব সময় রিভার্স বায়াসে থাকে। বেস কালেক্টর জাংশন সব সময়ের জন্য যেভাবেই কানেকশন হয় না কেন, ডিফারেন্ট টাইপের কানেকশন পসিবল, ঠিক আছে, বাট যে ধরনেরই কানেকশন করি না কেন আমার এই এমিটার বেস জাংশন যেন অলওয়েজ ফরওয়ার্ড বায়াস হয় এবং বেস কালেক্টর জাংশন যেন অলওয়েজ রিভার্স বায়াস হয়। এটা কিন্তু তোমাকে অবশ্যই মাথায় রাখতে হবে, তবেই এই ট্রানজিস্টরকে দিয়ে তুমি কাজ করাতে পারবে। তো ট্রানজিস্টরের ওয়ার্কিং কিভাবে কাজ করবে এই ট্রানজিস্টরটা, এটা একবার দেখে নেবো। তার আগে এই পুরো ম্যাটারটা আমি মুছে দেবো যে কিভাবে কাজ করবে এবং আমি কেন বললাম এখানে হাইলি ডোপড হতে হবে, এখানে একদম লাইটলি ডোপড হতে হবে, এখানে মডারেটলি ডোপড হতে হবে। তার সাথে সাথে এটা কেন এত চওড়া হবে, এটা কেন এত থিন হবে, আর এটা কেন মডারেটলি চওড়া হবে, এই জিনিসগুলো কিন্তু তোমাকে অবশ্যই মাথায় রাখবে যখন আমি ট্রানজিস্টরের ওয়ার্কিংটা পড়াবো। তো চলো ওয়ার্কিং এ চলে যাই। সুতরাং এগুলো আমাকে মুছতে হবে আপাতত। সো এবারে আমি একটা পুরোপুরি নিউলি ট্রানজিস্টর রাখবো, যেটা হচ্ছে এনপিএন ট্রানজিস্টর রাখবো। আমি এনপিএন দিয়ে বুঝে নেওয়া যায় এবং এনপিএন ঠিক যেভাবে তার ওয়ার্ক করবে পিএনপি একইভাবেই ওয়ার্ক করবে। শুধু এনপিএন এ আমরা দেখাবো কি ইলেকট্রনের যে মুভমেন্ট, সেখানে যেখানে ইলেকট্রনের মুভমেন্ট হবে পিএনপি তে সেখানে হোলের মুভমেন্ট হবে। তো চলো দেখে নিই। ফার্স্ট অফ অল একটা বিজেটি বাইপোলার জাংশন ট্রানজিস্টর নেব, এবং সেই ট্রানজিস্টরটা এনপিএন নেব। যেমনটা বললাম এনপিএন যে ট্রানজিস্টরটা একদম লেফট সাইডেরটা আমরা যদি এমিটার কনসিডার করি তাহলে একদম রাইট সাইড পোর্শনটা আমরা কিন্তু কালেক্টর কনসিডার করব। কালেক্টরটা সব থেকে চওড়া ড্র করব, এমিটার মিডিয়াম চওড়া ড্র করব এবং বেসকে আমরা একদম পাতলা করে দেব। ডোপিং এর দিক দিয়ে এমিটারকে সব থেকে বেশি ডোপ করব, একটু বড় করে আঁকি যাতে বুঝতে সুবিধা হয়। তো দেখো এমিটারকে মিডিয়াম চওড়া রাখছি, বেসকে সব থেকে কম চওড়া রাখছি এবং এটা যথারীতি কালেক্টর, এটা এমিটার, কালেক্টর, এটা বেস। এই জাংশনটা অলওয়েজ, এখানে একটা জাংশন, এই জাংশন ফরওয়ার্ড বায়াসে থাকতে হবে, এই জাংশন রিভার্স বায়াসে থাকতে হবে। এখানে হাইলি ডোপ, দ্যাটস ওয়াই হিউজ নাম্বার অফ ফ্রি ইলেকট্রন, হিউজ নাম্বার অফ ফ্রি ইলেকট্রন, যেহেতু এমিটার সেকশন শুড হ্যাভ হাইলি ডোপড। এটা যেহেতু একটা এন টাইপ এবং এটাও এন টাইপ, এটা পি টাইপ, কাজী এখানেও পেন্টাভ্যালেন্ট ইম্পিউরিটিজ অ্যাড করতে হবে, বাট এমিটারের মতো অত হেভিলি ডোপড নয়। বারবার বলছি মিডিয়াম ডোপড, এখানে হাইলি ডোপড, এখানে একদম লাইটলি ডোপড, মানে সাম নাম্বার অফ হোল এখানে কিন্তু প্রেজেন্ট রয়েছে। এনিওয়েজ এইবারে এটাকে বায়াস করতে হবে। তো সাপোজ দ্যাট কি তুমি এমিটার কে ফরওয়ার্ড বায়াসে রাখতে হবে, তার মানে এটা ইনসাইড, এটা ইনসাইড, এখানে নেগেটিভের সাথে কানেক্ট করতে হবে, রাইট? তো এটা একটা ব্যাটারি, নেগেটিভের সাথে কানেক্ট করলে, এটা ইনসাইড, একে পজিটিভের সাথে কানেক্ট করতে হবে, রাইট? পজিটিভের সাথে। তো দেখো এই সাইডটা তুমি পজিটিভের সাথে কানেক্ট করলে,
এখানে একটা রেজিস্ট্যান্স অ্যাড করে দাও পজিটিভের সাথে কানেক্ট করলে, তাহলে এই সাইডটা কি গেল এন সাইডে পজিটিভ, এন সাইডে পজিটিভ সো দ্যাট এটা রিভার্স বায়াসে গেল। এই সাইডটা কি গেল এন সাইডে নেগেটিভ সো দ্যাট এটা ফরওয়ার্ড বায়াসে গেল। এখানে উল্লেখযোগ্যভাবে আমি দেখতে পাচ্ছি কি এই জাংশনটা ফরওয়ার্ড বায়াসে গেল এবং এই জাংশনটা রিভার্স বায়াসে গেল যথারীতি। এবারে আমার প্রশ্ন হচ্ছে এখানে কি কারেন্ট ফ্লো হওয়া সম্ভব? তো দেখো এই জাংশনটা ফরওয়ার্ড বায়াস, এই জাংশনটা রিভার্স বায়াস, দেয়ার আর টু পিএন জাংশন। ব্যাপারটা এরকম হলো না কি, ব্যাপারটা এরকম হলো না, এটা নেগেটিভ এটা পজিটিভ। আচ্ছা এগুলোকে একটু ঘুরিয়ে দিই, একই হলো একই হলো একই হলো। দেখো এই সাইডে এটা পি সাইড, এখানে কি গেছে ব্যাটারি নেগেটিভ টার্মিনাল কানেক্টর আছে, এই সাইডে ব্যাটারি পি সাইড এটা পজিটিভ টার্মিনাল কানেক্টর হচ্ছে, তার মানে এইটা ফরওয়ার্ড বায়াসে আছে, এ ফরওয়ার্ড বায়াসে আছে, বাট এ রিভার্স বায়াসে রয়েছে, এটা পি সাইডে ব্যাটারি নেগেটিভ টার্মিনাল কানেক্টর আছে। কাজেই এই ডায়োডটা কারেন্ট কন্ডাক্ট করলেও এই ডায়োডটা কারেন্ট কন্ডাক্ট করবে না এবং ব্যাপারটা সিরিজে রয়েছে। তাহলে কি যে কোনো একটা জায়গা এই ডায়োডটা একে অ্যালাউ করছে কারেন্টকে, আর এই ডায়োডটা ইনসুলেটর হয়ে যাচ্ছে, রিভার্স বায়াসে আছে পি সাইডে নেগেটিভ, তাহলে এই ডায়োডটা ইনসুলেটর হয়ে যাচ্ছে, তাহলে ইনসুলেটর হয়ে যাওয়া মানে এখান দিয়ে কারেন্ট অ্যালাউ করছে না, তাহলে সর্বোপরি এর মধ্যে দিয়ে কি কারেন্ট ফ্লো করবে না? একদমই না। দেখো এই জাংশনটা এটা নেগেটিভ সাইড নেগেটিভ টার্মিনালের সঙ্গে আছে, ঠিক আছে, তার মানে ঠিক আছে, তার মানে এটা পজিটিভ, এটা নেগেটিভ সাইড পজিটিভ টার্মিনালের সঙ্গে আছে, তার মানে এটা ভুল আছে, রিভার্স বায়াসে এই কিন্তু কারেন্ট অ্যালাউ করবে না। এখন একটা কথা বলি, যে কারেন্ট এখানে যখন লাগাবো, এই ব্যাটারিটা যখন এখানে কানেক্ট করবো, তখন তুমি ভাবছো কি এই পজিটিভ টার্মিনাল দ্বারা কি এই ইলেকট্রন গুলো অ্যাট্রাক্ট হবে না? ডেফিনেটলি হবে। বুঝো এই জায়গাটা কি পয়েন্ট, একটা খুব ইম্পর্টেন্ট জায়গা। এইখান থেকে কি ইলেকট্রন গুলো এইভাবে পুল হবে না বাই দা পজিটিভ টার্মিনাল অফ দিস ব্যাটারি? তো ডেফিনেটলি হবে। তো মনে করা যাক যখনই ব্যাটারিটা লাগিয়েছো, তো সাপোজ দ্যাট এই রিজিয়নটা দিয়ে কিছু সংখ্যক ইলেকট্রন পুল হয়ে এখানে চলে এলো, পুল হয়ে এখানে চলে এলো। এখন প্রশ্ন হচ্ছে একটা এটা এন টাইপ সেমিকন্ডাক্টর, হ্যাঁ মানছি এখানে ফ্রি ইলেকট্রন রয়েছে, বাট এটা তো ইলেকট্রিক্যালি নিউট্রাল, কারণ প্রত্যেক নেগেটিভ ইলেকট্রনকে কিন্তু একটা পজিটিভ চার্জ কিন্তু মাউন্ট করে রয়েছে, যেটা প্রোটনের চার্জ। কাজেই এই জায়গা থেকে যখন ইলেকট্রন গুলো পুল হয়ে এই জায়গায় চলে আসবে, ডায়োডটা নিউট্রাল ছিল, সরি এই সেমিকন্ডাক্টর ম্যাটেরিয়ালটা নিউট্রাল ছিল, সেই সেমিকন্ডাক্টর ম্যাটেরিয়াল থেকে যখন কিছু সংখ্যক ইলেকট্রন বেরিয়ে গেল, তাহলে এই জায়গাটা পজিটিভ জোন হয়ে যাবে না? এই জায়গাটা পজিটিভ জোন হয়ে যাবে না? তো পজিটিভ জোন হয়ে যাবে। পজিটিভ জোন যখনই হয়ে যাবে তখন এখানেও ব্যাটারি পজিটিভ টার্মিনাল, এই জোনটাও পজিটিভ টার্মিনাল, তাহলে এদের মধ্যে ক্যান্সেলিং হবে না? তখন কি এই অনায়াসে এই ইলেকট্রনকে টেনে নিতে পারবে, বাকি ইলেকট্রনকে টেনে নিতে পারবে? যে তুমি ভাবছো যে কারেন্ট ফ্লো চলবে, ইলেকট্রন ফ্লো হচ্ছে, কারেন্ট ফ্লো চলবে না, এটা বেশিক্ষণ চলবে না, কিছু সংখ্যক ইলেকট্রনকে ডেফিনেটলি টানবে, কিছু সংখ্যক ইলেকট্রনকে ডেফিনেটলি টানবে, টেনে নিয়ে তারপরে যখন এখানে পজিটিভ চার্জ সেট আপ হয়ে যাবে, তখন আর ইলেকট্রনকে বেরোতে দেবে না, যথারীতি এই পজিটিভ চার্জ আর এই পজিটিভ টার্মিনাল এরা একে অপরের সঙ্গে ক্যান্সেল আউট হবে, তাদের কিন্তু নিজস্ব পোটেনশিয়াল ক্যান্সেল আউট হবে। কাজেই এ তখন কম্পারেটিভলি টানার ক্ষেত্রে দুর্বল হয়ে যাবে। তার মানে এখানে একটা নেট পজিটিভ চার্জ সেট আপ রয়েছে, এটা কিন্তু মাথায় রাখতে হবে। এই রিজিয়নে একটা নেট পজিটিভ চার্জ সেট আপ হয়ে আছে ডিউ টু সাম ইলেকট্রন ইজ পুলড বাই দিস পজিটিভ টার্মিনাল, বাট তারপরে থেমে গেছে। এটাকে বলা হয়, এই যে একদম লাগানোর সাথে সাথে যে কিছু সংখ্যক ইলেকট্রন এখান থেকে রিমুভ হয়ে গেল, এটাকে বলা হয় ট্রানজিয়েন্ট কারেন্ট। একদম খুব অল্প, একদম অল্প মাত্রার কারেন্ট এবং খুব কম সময়ের জন্য। এই যে সময়টা এটাকে বলা হয় এলিমেন্টারি টাইমের জন্য একটা কারেন্ট ফ্লো হবে, বাট তারপরে স্টপ হয়ে যাবে। কিন্তু তাহলে একে তো ফরওয়ার্ড বায়াসে করেছি, একে রিভার্স বায়াসে করেছি, তবুও কারেন্ট ফ্লো হলো না। আমি বলছি এখানে তোমাকে আরেকটু কাজ করতে হবে। সাপোজ তুমি এই জাংশনটা কে
ফরওয়ার্ড বায়াসে রাখার জন্য তুমি এখানে আর একটা ব্যাটারি লাগিয়ে দাও, লাইক দিস। আর একটা ব্যাটারি লাগিয়ে দাও, আর একটা ব্যাটারি এমন ভাবে লাগাও যেন জাংশনটা ফরওয়ার্ড বায়াসে থাকে, এই জাংশন যেন কোনোভাবে রিভার্স বায়াসে না যায়। মাইন্ড ইট, বারবার বলছি, জাংশনটা যেন ফরওয়ার্ড বায়াসে থাকে। তো জাংশন ফরওয়ার্ড বায়াসে রাখতে গেলে এটা কি টাইপ সেমিকন্ডাক্টর? পি টাইপ সেমিকন্ডাক্টর। এটা কি টাইপ সেমিকন্ডাক্টর? এন টাইপ সেমিকন্ডাক্টর। অবশ্যই যে ব্যাটারিটা তুমি কানেক্ট করবে সেই ব্যাটারিটা কিন্তু পি সাইডে পজিটিভ কানেক্ট হতে হবে এবং এন সাইডে নেগেটিভ কানেক্ট হতে হবে। এখানে একটা রেজিস্ট্যান্স লাগিয়ে দাও, ঠিক আছে, হলো। তাহলে এটা ফরওয়ার্ড বায়াস হলো। এবারে দেখো মজার ব্যাপার কি ঘটছে, কি এই ব্যাটারিটা যখন তুমি লাগালে, এই ব্যাটারি ভোল্টেজ যখন 0.7 ভোল্ট হবে, তখন এই জাংশনটা তো এই ব্যাটারির রেসপেক্টে ফরওয়ার্ড বায়াসে গেল, তখন এটা একটা সিলিকন ওয়েফার। তো সিলিকন ডায়োড হওয়ার জন্য এইটার 0.7 ভোল্ট যখন এই বেরিয়ারে অ্যাপ্লাই হবে, তখন এর বেরিয়ারটা গায়েব হয়ে যাবে। বেরিয়ারটা মানে হচ্ছে বেরিয়ার ভোল্টেজটা গায়েব হয়ে যাবে। বেরিয়ার ভোল্টেজ গায়েব হয়ে গেলে এই বেরিয়ারটা ভেঙে যাবে। তখন এই ইলেকট্রন কি করবে, এখান থেকে ডিফিউজ করে পি রিজিয়নে চলে যাবে না, পি রিজিয়নে চলে যাবে। এতক্ষণ হচ্ছিল না কেন? এ ব্যাটারি না লাগালে হচ্ছিল না কেন? কারণ এদিক থেকে ইলেকট্রন এদিক থেকে ইলেকট্রন টানতেই পারছিল না এদিক থেকে। এখানে পজিটিভ চার্জ জোন হয়ে গেছিল, ইলেকট্রন ফ্লোকে আটকে দিয়েছিল। রিভার্স বায়াস দিলে কি হবে, বেরিয়ার ভোল্টেজ বেড়ে যায়। বেরিয়ার ভোল্টেজ বেড়ে গিয়ে তখন পজিটিভ চার্জ তৈরি হয়ে যায় ওই সাইডে। আচ্ছা, সো তুমি দেখো কি এই জায়গাটায় যখন তুমি এই ব্যাটারিটা অ্যাপ্লাই করলে 0.7 এক্সিস্ট করে গেল, বেরিয়ারটা ভেঙে গেল, তখন এই দিকে তো হিউজ নাম্বার অফ ইলেকট্রন রয়েছে। দিস ইজ দ্য কি পয়েন্ট, দিস ইজ দ্য কি সেকশন। এখান থেকে প্রচুর পরিমাণে ইলেকট্রন এই পি রিজিয়নে যেতে চাইবে। এখন মজার ব্যাপার হচ্ছে, তোমাকে বলেছি পি রিজিয়নকে একদম পাতলা করবে, পি রিজিয়ন যেন এত চড়া না হয়। এই ইলেকট্রন গুলো যখন যাবে, তখন এই ইলেকট্রন গুলো কিসের জন্য যাচ্ছে? প্রচন্ড পরিমাণে প্রেসারাইজ হচ্ছে, ওইদিকে মারাত্মক প্রেসারাইজ হচ্ছে। তার মানে প্রত্যেক ইলেকট্রন, এই ধরো একটা ইলেকট্রন, এই ইলেকট্রনের উপর একটা প্রচন্ড ফোর্স অ্যাপ্লাই হয়ে যাচ্ছে বাই দিস ব্যাটারির নেগেটিভ টার্মিনাল, এবং এই নেগেটিভ টার্মিনাল দিয়ে প্রচন্ড একটা ফোর্স ওখানে কিন্তু তৈরি হয়ে যাচ্ছে। এই ইলেকট্রনটা হিউজ কাইনেটিক এনার্জি পেয়ে যাচ্ছে। মাইন্ড ইট, হিউজ কাইনেটিক এনার্জি যখন পাচ্ছে, এই ইলেকট্রন যাবে কোথায়? এখান দিয়ে এই দিকে ইলেকট্রন যাবে, এই পথে ইলেকট্রন যাবে। এর রাস্তাটা কেমন? এখান দিয়ে যাচ্ছে, গিয়ে এইদিকে টেনে নিচ্ছে, তাকে এইদিকে টেনে নিচ্ছে। এবারে এই করতে করতে এই ইলেকট্রন গুলো, দেখো একটা ইলেকট্রন এখানে রয়েছে, একে তুমি টেনে এইদিকে যাবে, তো সে তো তার যদি প্রচন্ড ভেলোসিটি হয়, কাইনেটিক এনার্জি যদি প্রচন্ড পায়, এ তো প্রথমত এরকম যাবে। তুমি জাস্ট এখান দিয়ে তুলতে চাইছো তাকে, তো সে কিন্তু এরকম যাবে, প্রচন্ড কাইনেটিক গতিপ্রাপ্ত হচ্ছে। কাজেই এখান থেকে ইলেকট্রন গুলো তো এইদিকে যাবে, কিছু ইলেকট্রন এমনি করে ধরে নেবে রাস্তা, এই কাছাকাছির ইলেকট্রন গুলো এমনি করে রাস্তা ধরে নেবে, আর কিছু ইলেকট্রন এই কাইনেটিক গতির জন্য এই প্রান্তে চলে আসবে, এই লেয়ারটাকে ডিফিউজ করে দেবে কাইনেটিক এনার্জির জন্য। এই লেয়ারটাকে, যেহেতু এটা একদম সরু, আমি বলেছিলাম এটা যদি খুব চওড়া হতো তাহলে কি হতো, এদিককার ইলেকট্রন এখানেই থাকতো, সে যতই এর মধ্যেই থেকে যেত। বেশিরভাগ ইলেকট্রন আরো যদি চওড়া হতো, এর মধ্যেই থেকে যেত, এমনি করে চলে যেত। কিন্তু একে এতটাই পাতলা করেছো যে প্রচন্ড একটা অ্যাট্রাকশন হচ্ছে এবং চাপ হচ্ছে, একটা ইলেকট্রনের উপরে হিউজ কাইনেটিক এনার্জি ডেভেলপ হচ্ছে, সেই ইলেকট্রনটা এই রিজিয়নে পৌঁছে যাচ্ছে। একটা মজার ব্যাপার দেখো, ইলেকট্রন যখন এই রিজিয়নে পৌঁছে যাচ্ছে, এই রিজিয়নটার নেট চার্জ কি ছিল? পজিটিভ, যেহেতু কিছু ইলেকট্রন পুল হয়েছিল পজিটিভ। নেট চার্জ পজিটিভ হয়েছিল কেন? কারণ কিছু ইলেকট্রন সরে গেছিল। আবার কি করছে, সেই রিজিয়নে ইলেকট্রন চলে আসছে, ইলেকট্রন ডিফিউজ করে চলে আসছে কাইনেটিক এনার্জির জন্য, ভেঙে চলে বেরিয়ে আসছে, ঠিক আছে। সেই রিজিয়নে যখন ইলেকট্রন আবার চলে এলো, তখন এখানে যে নেট পজিটিভ চার্জ ছিল, সেই পজিটিভ চার্জকে ক্যান্সেল করে দেবে। যেই নেট পজিটিভ চার্জকে ক্যান্সেল করে দেবে, তখন ব্যাটারির এই পজিটিভ টার্মিনালটা আবার পাওয়ারফুল হয়ে যাবে। তখন সে ইলেকট্রনকে আবার টানতে পারছিল না কেন? এখানে নেট পজিটিভ চার্জ সেট আপ হয়েছিল, পজিটিভ রেপেল হচ্ছিল। এইবারে যখন ইলেকট্রন ঢুকে গেল, এই নেট পজিটিভ চার্জকে ক্যান্সেল করে দিল,
এবং এত মাত্রায় ইলেকট্রন এদিকে ঢুকে গেছে কি এখানে তখন এক্সেস অফ ইলেকট্রন হয়ে যাচ্ছে, নেগেটিভ চার্জ এখানে তৈরি হচ্ছে। তো নেগেটিভ চার্জ যখন নেট নেগেটিভ চার্জ যখন তৈরি হচ্ছে তখন এই ব্যাটারির তো পাওয়ারও, ব্যাটারি তো তখন হিউজ নাম্বার অফ ইলেকট্রন এইদিকে ড্র করবে, ব্যাটারি এইদিকে ইলেকট্রন ড্র করবে পজিটিভ টার্মিনালে, এবং ব্যাটারি কিভাবে কাজ করে, ব্যাটারি যেভাবে কাজ করে সেই ইলেকট্রনগুলোকে এই নেগেটিভ টার্মিনালের মাধ্যমে আবার এখানে পুশ করে দেবে, আবার এখানে পুশ করে দেবে। তার মানে একটা জিনিস বোঝো কি, সাপোজ দ্যাট এখান থেকে 100টা ইলেকট্রন এদিক থেকে কাইনেটিক এনার্জির জন্য ফার্স্ট অফ অল এই লেয়ারটাকে ডিফিউজ করলো, ডিফিউশন। তারপরে কতগুলো ইলেকট্রন এই দিকে ছুটলো এবং কতগুলো ইলেকট্রন এই সেকেন্ড লেয়ারটাকে ডিফিউজ করে ওপারে গেল, এটা একটা বড় প্রশ্ন। তো ফার্স্টেই আমি বলেছিলাম কি এই লেয়ারটাকে অ্যাজ মাচ অ্যাজ মিনিমাম পসিবল, যতটা মিনিমাম করা যায় ততই বেটার, কারণ আমার উদ্দেশ্যটাই এটা কি আমি ম্যাক্সিমাম নাম্বার অফ ফ্রি ইলেকট্রনকে কালেক্টর রিজিয়নে পাঠিয়ে দেবো। কালেক্টর রিজিয়নে যদি পাঠিয়ে দিতে পারি তাহলে এই দিক থেকে হিউজ নাম্বার অফ ইলেকট্রন ফ্লো হচ্ছে এবং তার উল্টো দিকে কনভেনশনাল কারেন্ট আইসি যেটা কালেক্টর কারেন্ট সেটা কিন্তু ফ্লো হচ্ছে। এখন প্রশ্ন হচ্ছে 100টা ইলেকট্রন যদি যায় তাহলে আমরা এমন ভাবে এটাকে তৈরি করি, এর লেয়ারটাকে তৈরি করি এবং এমন ডোপিং করি যে এখানে যেন ম্যাক্সিমাম 5% ইলেকট্রন এইদিকে যায়, ইলেকট্রন কিংবা কারেন্ট যাই বলো কেন ম্যাক্সিমাম যেন 5% যায়। তাহলে এখানে যদি 5% যায় তাহলে বাকি ইলেকট্রন গুলো কোথায় যাবে, কালেক্টর রিজিয়নে। তার মানে কালেক্টরে 95% মিনিমাম 95% ইলেকট্রন ওইদিকে যাবে, সেই ইলেকট্রন এখান দিয়ে আসবে। তার মানে এইদিকে যদি ইলেকট্রন 5% যায়, এদিকে 5% ইলেকট্রন যাচ্ছে 5%, তাহলে একটা কারেন্ট ফ্লো হচ্ছে ঠিক তার উল্টো দিকে, সেটা হচ্ছে 5% কারেন্ট। কাজটা কি করলো ট্রানজিস্টর, কাজটা কি করলো দেখো। এ যখন ছিল না তখন দেখো এই যে 5% কারেন্ট এটাকে আমরা বলি বেস কারেন্ট আইবি, এই যে বেসের মধ্যে দিয়ে ফ্লো হচ্ছে, আর এর মধ্যে দিয়ে যে কারেন্টটা ফ্লো হচ্ছে সেটা হচ্ছে আইসি কালেক্টর কারেন্ট। এখন ঘটনা হচ্ছে এ যখন ছিল না তখন কিন্তু কোনো কারেন্ট ফ্লো হচ্ছিল না, কিন্তু এর মধ্যে দিয়ে আমি 5% মানে এখানে যদি টোটাল কারেন্ট 100 অ্যাম্পিয়ার হয়, সাপোজ দ্যাট টোটাল কারেন্ট 100 অ্যাম্পিয়ার হয়, তাহলে এর মধ্যে দিয়ে ফ্লো করিয়েছি মাত্র 5 অ্যাম্পিয়ার, বেসের মধ্যে দিয়ে ফ্লো করিয়েছি মাত্র 5 অ্যাম্পিয়ার, তাহলে কালেক্টরের মধ্যে দিয়ে কত ফ্লো হচ্ছে, কালেক্টরের মধ্যে দিয়ে ফ্লো হচ্ছে 95 অ্যাম্পিয়ার, 95 অ্যাম্পিয়ার অথবা 95% মিনিমাম এগুলো। তো একটা জিনিস বলছো, আমি জাস্ট একটা ব্যাটারি কানেক্ট করেছি বেস টু এমিটার, এখানে এই কেসে বেস টু এমিটার যেটাকে ফরওয়ার্ড বায়াসে নিয়ে মাত্র 5 অ্যাম্পিয়ার কারেন্ট তার মধ্যে দিয়ে সোর্স দিয়েছি, 5 অ্যাম্পিয়ার কারেন্ট বেস দিয়ে সোর্স দিয়েছি, এটা জাস্ট চালনা করছি। তার জন্য আমার কালেক্টর কারেন্ট এখানে যদি অ্যামিটার বসাই তাহলে আইসি উইল বি মিনিমাম 95 অ্যাম্পিয়ার। কারেন্ট গেইন হলো কিনা, অ্যাম্প্লিফিকেশন হলো কিনা, মানে একটা ছোটখাটো ব্যাটারি এখানে আমি দিলাম, তার মধ্যে দিয়ে 5% টোটাল এখানে একটা জাস্ট এটা এক্সাম্পল, 5 অ্যাম্পিয়ারটা এক্সাম্পল, এখানে যদি 1 অ্যাম্পিয়ার হয়, এখানে যদি 1 অ্যাম্পিয়ার হতো সেটা 5%, সেটা ম্যাক্সিমাম 5%, ইট মে বি 2%, 3%, তাহলে তার অন্তত পক্ষে 20 গুণ কারেন্ট, অন্তত 19-20 গুণ কারেন্ট, 19 গুণ অ্যাকচুয়ালি 19 টাইমস, মানে ওটা 95 আর এটা 5, একটু কম্পেয়ার করো, 19 টাইমস কারেন্ট কিন্তু কালেক্টর দিয়ে ফ্লো হবে। দিস ইজ কল্ড কারেন্ট গেইন, কারেন্ট অ্যাম্প্লিফিকেশন। তো একটা ট্রানজিস্টর বিজেটি বেসিক্যালি কারেন্টকে অ্যাম্প্লিফাই করে। এখন আমি বলেছিলাম কি এখানে যেন একদম, এটুকু বলে ক্লাস শেষ করবো, এখানে যেন একদম লাইটলি ডোপড হয়, মানে খুব অল্প মাত্রায় চার্জ ক্যারিয়ার থাকে। তো দেখো এখানে যদি আমি খুব হেভিলি ডোপ করতাম ফার্স্ট অফ অল, তাহলে কি হতো, এখানে অধিক মাত্রায় হোল থাকতো। সেই হোলগুলো থাকলে আমার কি সমস্যা হতো কি, ইলেকট্রন যা যাচ্ছে তাদেরকে উদ্দেশ্যটা হচ্ছে আমার কালেক্টর রিজিয়নে পৌঁছে দেওয়া কোনোভাবে। তো এখানে যদি হোল অধিক মাত্রায় থাকতো তাহলে এই হোলগুলো এই ইলেকট্রনগুলো ওর কাছে আসতেই ওর গিলে নিত, অথবা ইলেকট্রনও ওর উপরে গিয়ে বসে যেত। আর ইলেকট্রন যখন হোলের উপরে গিয়ে বসে যায় না তখন সে ভ্যালেন্স শেলে চলে যায়,
ভ্যালেন্স শেলে চলে যায়। ভ্যালেন্স শেলে চলে গেলে সেই ইলেকট্রনের কিন্তু বাস্তবিকভাবে কোনো কার্যকারিতা থাকে না। কাজেই এখানে আমি এমন করব, ডোপিং তো করব যাতে একটা অ্যাট্রাকশন থাকে, বাট খুব লাইটলি, যাতে ইলেকট্রনগুলোকে গিলে না নিতে পারে। আর এটাকে কেন এত চওড়া করতে বলেছি, এটাকে চওড়া, সব থেকে বেশি চওড়া করতে বলেছি এই কারণে, কারণ তুমি বুঝতেই পারছো কি এই রিজিয়নে এটা রিভার্স বায়াস, মোদ্দা কথা এটা রিভার্স বায়াস। রিভার্স বায়াস হওয়া সত্ত্বেও কারেন্ট কিন্তু প্রচুর পরিমাণে ফ্লো হচ্ছে, কারেন্ট কিন্তু প্রচুর পরিমাণে ফ্লো হচ্ছে। এখান দিয়ে যদি 5 অ্যাম্পিয়ার কারেন্ট বেস দিয়ে ফ্লো হয়, তাহলে এখানে কিন্তু 95 অ্যাম্পিয়ার কারেন্ট ফ্লো হচ্ছে। সুতরাং এই রিজিয়নটা একটু কম্পারেটিভলি বেশি হিট হয়ে যায়, গরম হয়ে যায়। সেই হিটটা যাতে ইউনিফর্মলি ডিস্ট্রিবিউট হয়, সেই জন্য সারফেসটা একটু বড় রাখা হয়। পরবর্তী ক্লাসে আমরা এই ট্রানজিস্টরের ডিফারেন্ট কারেন্ট, মানে বেস কারেন্ট, এমিটার কারেন্ট, এখানে এমিটার কারেন্ট কিন্তু 100 অ্যাম্পিয়ার, এমিটার কারেন্ট এবং কালেক্টর কারেন্ট, এদের মধ্যে কিছু ডেফিনিট রিলেশন রয়েছে, নির্দিষ্ট কিছু রিলেশন রয়েছে, এবং সেই রিলেশনের ভিত্তিতে আলফা এবং বিটার মতো কিছু প্রপার্টিজ কিন্তু উঠে এসেছে, এবং এগুলো কিন্তু হিউজ ইম্পর্টেন্ট রিলেশন বিটুইন আলফা অ্যান্ড বিটা। এগুলো নিয়ে আমরা জাস্ট এর পরের ক্লাসে আলোচনা করব। ততক্ষণ সঙ্গে থাকো। অল দ্য ভেরি বেস্ট।